কোনো হঠকারিতার কারণে গণ অভ্যুত্থানের সাফল্য যেন ব্যর্থ না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। দেশে আবার নতুন করে চক্রান্ত শুরু, দ্রুত নির্বাচন দেওয়ার দাবি মির্জা ফখরুলের। জুলাই বিপ্লবের ড্রাফটিং শুরু হবে শিগগিরই। সংস্কার শেষে নতুন বছরে নির্বাচনের রোডম্যাপ দেয় সরকারের চ্যালেঞ্জ জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। নতুন বছরের অগ্রাধিকার যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন। জুলাই গণ অভ্যুত্থানের 628 শহীদের পরিবার আর 1628 জন আহতকে আর্থিক সহায়তা প্রদান জানিয়েছেন সার্জিস আলম। ব্যয় 47 কোটি 32 লাখ টাকা। নতুন বই পেল কোমলমতিরা। বই উৎসবের নামে হয়েছে ব্যাপক দুর্নীতি। গোটা মন্ত্রণালয়ের শুদ্ধি অভিযানের ঘোষণা শিক্ষা উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় তারা নির্বাচন নিয়ে টালবাহানা করছে। দেশে আরও রাজনৈতিক দল আসবে, তা নিয়ে বিচলিত হবার কিছু নেই। জনগণ কোন দলকে গ্রহণ করবে বা বর্জন করবে তা জনগণই সিদ্ধান্ত নেবে। আগামী নির্বাচন নিয়ে নেতাকর্মীদের মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। কোনো হঠকারিতার কারণে গণ অভ্যুত্থানের সাফল্য যাতে ব্যর্থ না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখার চক্রান্ত শুরু হয়েছে। এজন্য নেতাকর্মীদের সজাগ থাকতেই হবে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুর থেকেই সারা দেশ থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীদের পদচারণায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন। স্লোগানে স্লোগানে মুখরিত হতে থাকে ইনস্টিটিউশন প্রাঙ্গণ। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপির জাতীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন। বলেন, সংস্কারের আড়ালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হলে জনরোষ তৈরি হবে। অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তাদের দৃষ্টিতে অনেক বড় বড় সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, তবে এইসব সংস্কার কর্মসূচির আড়ালে জনগণের নিত্যদিনের দুর্দশা উপেক্ষিত থাকলে জনগণ হয়তো খোদ সরকারের সংস্কার দাবি নিয়ে মুখ খুলতে বাধ্য হবে। তারেক রহমান বলেন, 53 বছরের মধ্যে সবচেয়ে দুর্বল সরকার এখন। অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করলে দেশ সংকটমুক্ত হবে বলে মন্তব্য করেন তিনি। দেশে প্রয়োজনে আরও নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে, এটিই গণতান্ত্রিক রীতি। এ নিয়ে বিচলিত হবার কোনোই কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। এক্ষেত্রে বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ। জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ন্যূনতম সংস্কার করেই নির্বাচন করা বর্তমান সরকারের অন্যতম কাজ। তারেক জিয়াকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেও জানান তিনি। নতুন দল গঠনের জন্য নির্বাচন দেরি করছে কিনা সেই প্রশ্ন রাখেন বিএনপি নেতারা। যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে। কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। বন্ধুগণ, এই চক্রান্ত বহুবার হয়েছে, আজকে আবার সেই চক্রান্ত শুরু হয়েছে। সুতরাং নির্বাচিত সরকারকেই আসতে হবে, কারণ এই সরকার হচ্ছে গত 53 বছরের মধ্যে সবচেয়ে একটি দুর্বলতম সরকার। নির্বাচন নিয়ে ভয় কিসে? সংস্কারের জন্য নির্বাচন বিলম্ব করছেন নাকি নতুন দল বানাবার জন্য নির্বাচন বিলম্ব করছেন? এটা তো মানুষ জানতে চায়। দানায় পানায় কিন্তু চলবে না। ছাত্রদলকে পড়ালেখার পাশাপাশি জনকল্যাণমুখী কাজ করার আহ্বান জানান বিএনপি নেতারা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার আগে না নির্বাচন আগে বিতর্ক না করে প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান। শহীদ জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে আব্দুল মঈন খান সাংবাদিকদের জানান, নতুন প্রজন্মের বাংলাদেশে নতুনরাই নেতৃত্ব গ্রহণ করবে। প্রতিষ্ঠার পর থেকে ছাত্রদল সাধারণ ছাত্রদের অধিকার রক্ষা এবং প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্বৈরাচার পতনের আন্দোলনে ছাত্রদলের উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরে মঈন খান জানান, বিএনপি আন্দোলনে সাধারণ মানুষের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তরুণরা যেভাবে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তেমনি আগামীর বাংলাদেশ বিনির্মাণেও তার নেতৃত্ব দেবে বলে আশা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের নেতৃত্বে নতুনভাবে ছাত্রদলকে আমরা সুসংগঠিত করতে চলেছি এবং আমাদের কেন্দ্রীয় কমিটিকে সেভাবে বিভক্ত করে ভাগ করে বিভিন্ন কলেজ এবং জেলা ইউনিটের দায়িত্ব দিয়েছি। ছাত্ররাই ছাত্র রাজনীতি করবে, সংস্কার চলবে এবং নির্বাচনের জন্য বিশেষ করে যে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার, একটি সমন্বয়ের মাধ্যমে সকল যে সংস্কার যেগুলো অতি প্রয়োজনীয় সেই সংস্কারগুলো হবে। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে এবং যথাশীঘ্র জনগণের দেশ জনগণের হাতে তুলে দেওয়া হবে। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে নতুন বয়ান দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে শেখ হাসিনার মতোই পরিণতি হবে। বিকেলে বাংলাদেশ ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেউ কেউ আন্দোলন হাইজ্যাক করে নিয়ে যেতেই চাচ্ছে। এই আন্দোলন ১৮ কোটি মানুষের আন্দোলনের মালিকানা কেউ এককভাবে নেয়ার চেষ্টা করলে দেশে বিভক্তির সৃষ্টি হবে। জনগণের প্রত্যাশা নির্বাচিত সরকার, তাই দ্রুত নির্বাচন আয়োজনের কথা বলেন বিএনপির এই নেতা। সমস্ত দেশের মানুষ মিলে আমরা আন্দোলন করে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। সুতরাং আন্দোলনের মালিকানা কেউ নেওয়ার চেষ্টা করবেন না, কারণ মালিকানার হিসাব যদি করতে হয় আমরা যে হিসাব দেব আপনারা লজ্জা পাবেন। হিসাব কিছু দিচ্ছি না, কেন দিচ্ছি না জানেন? হিসাব আমরা চাই না আন্দোলনকে নিয়ে দেশে একটি বিভক্তি সৃষ্টি হোক। আমরা চাই আন্দোলনকে নিয়ে দেশে ঐক্য সৃষ্টি হোক। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে সবার সঙ্গে আলোচনা শুরু হয়েছে, দ্রুতই ড্রাফটিং শুরু হবে। শিক্ষার্থীদের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে প্রোক্লেমেশন লেখা শেষ হবে বলে জানিয়েছেন রেজওয়ান হাসান। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। বুধবার দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। তিনি বলেন, শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র দেবে সরকার। আমাদের শিক্ষার্থীরা যখন প্রোক্লেমেশনের কথা বলেছেন, সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ নেই, কোনো কারণও নেই। কিন্তু আমরা সরকারের অবস্থান থেকে চেয়েছি যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রোক্লেমেশন হোক, এবং সেটা করার একটা উপায় হচ্ছে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের সকল পক্ষ, শিক্ষার্থী দল এবং অন্য সকল পক্ষকে সাথে নিয়ে একটা প্রোক্লেমেশন করার। ফলে সেই প্রক্রিয়াটা আসলে শুরু করার প্রেক্ষিতেই পরবর্তীতে আপনারা দেখেছেন যে সরকারের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ আপনাদেরকে পাঠানো হয়েছে। কাজেই ছোট কথায় উত্তর হচ্ছে যে সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখন হয়তো ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা যাব। রিজওয়ানা হাসান কথা বলেন, নির্বাচন, সংস্কার এবং
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গেও। তিনি জানান, কোন দল কেমন করে নির্বাচনে অংশ নেবে তা সেই দলকেই ঠিক করতে হবে। নির্বাচনের ব্যাপারে কোন দল অংশগ্রহণ করবে, কোন দল অংশগ্রহণ করবে না, এটা তো আমরা বলে দেব না। যে দল অংশগ্রহণ করতে চায় সে দল অংশগ্রহণ করবে। কোন দল কেমন করে অংশগ্রহণ করবে সেটা তো সেই দলকে সিদ্ধান্ত নিতে হবে। এই সমস্ত কথাগুলো নির্বাচন কমিশন থেকেই আসলে আসতে হবে। সরকারের পক্ষ থেকে যদি আপনারা কোনো অবস্থান দেখতেন যে সরকার এই দল নিষিদ্ধ করছে, তখন আপনারা এই প্রশ্নটা সরকারকে করতে পারেন। এখনো পর্যন্ত তো সরকার এই ব্যাপারে কোনো মতামত জানায়নি, কোনো অবস্থান নেয়নি যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব, এরকম কোনো অবস্থান তো নেয়নি। সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট, এমন তথ্যও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশ ও দুনিয়ার সীমারেখা একাকার করে দিয়েছে তরুণরা, তাই তাদের সৃষ্টিকে স্বীকৃতি দিতেই হবে। পূর্বাঞ্চলে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাণিজ্য মেলার উদ্দেশ্য হচ্ছে তরুণদের উদ্দীপনা দেয়া, তাদের সৃষ্টিশীলতাকে প্রজ্বলিত করা। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলের পাশাপাশি এবার বাণিজ্য মেলায় থাকছে জুলাই গণ অভ্যুত্থানের ছোঁয়া। বুধবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণদের সৃষ্টিশীলতাকে স্বীকৃতি দিতে জোর দেন। তিনি বলেন, মানুষ মাত্রই উদ্যোক্তা, শ্রমিক নন। মানুষ মাত্রই উদ্যোক্তা, শ্রমিক না। শ্রমিকটা হলো একটা বিপথে চলে যাওয়া, এটা মানুষের পথ না। মানুষের পথ হলো সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমের সৃষ্টি করা না। মেলার উদ্দেশ্য হলো সুশ্রী দেওয়া, বিশেষ করে এই তরুণীদের মাথার মধ্যে সুশ্রী দেওয়া। আমি তরুণদের একাংশের কথা বললাম, যে একটা অংশ হবে তরুণদের হোক, তার মধ্যে মেয়েদের একটা অংশ হবে, তরুণীদের একটা অংশ হবে, যাতে তারাই ফুর্তি করে দেখে কি করছে তারা, কত রকমের কথা। তারা ছেলেদেরটাও দেখবে, ছেলেরা মেয়েদেরটা দেখবে, দেখে আরও বুদ্ধি বের হবে। বুদ্ধিতে ঘষা দিলে অনেক বুদ্ধি বের হয়। কাজে সেই সুযোগ সৃষ্টি করা, আপনি বলতে পারেন দেশ আর দুনিয়ার সীমারেখা এখন আর নাই। আমরা যে পর্যায়ে তরুণরা আমাদেরকে যে পর্যায়ে নিয়ে এসছে, আমরা একাকার হয়ে গেছি, এখন আমরা ওই সীমাতে চলে গেছি। নতুন পণ্যকে রপ্তানিতে অন্তর্ভুক্ত করার পাশাপাশি পণ্যের বহুমুখীকরণের উপর জোর দেন তিনি। আমরা চাই আমাদের তরুণী, বয়স্কা যত আছে, সবাই তার এই যে স্বতঃস্ফূর্ত উদ্যোক্তা হবার শক্তি, সেটাকে এই অনুষ্ঠানের মাধ্যমে, মেলার মাধ্যমে আমরা এগিয়ে নিতে পারি। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে হবে। রপ্তানি পণ্যের প্রসার ও প্রণোদনা দিতে প্রোডাক্ট অব দ্য ইয়ারের পাশাপাশি এন্টারপ্রেনিয়ার অব দ্য ইয়ার ঘোষণা করেন। এছাড়াও ফার্নিচার পণ্যকে 2025 সালের বর্ষসেরা পণ্য হিসেবে ঘোষণা দেওয়া হয়। পরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া এবং ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক একই সঙ্গে চলতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রোহিঙ্গা সংকট মোকাবেলা করাই নতুন বছরের অন্যতম চ্যালেঞ্জ। প্রায়োরিটি হচ্ছে রোহিঙ্গা সমস্যার সমাধান, প্রায়োরিটি হচ্ছে এই 3 গুরুত্বপূর্ণ দেশের সাথে সম্পর্ক ভালো রাখা, এবং প্রায়োরিটি হচ্ছে আমাদের অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে যাতে স্টেবিলিটি এবং আরও ভালো অবস্থা সৃষ্টি হয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই মানুষগুলোকে অধিকার এবং নিরাপত্তার সাহায্য করা, এবং অধিকার নিরাপত্তা যদি না পায় তাহলে তারা যেতে রাজি হবে। এবার এক বাংলাদেশিকে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতারের দাবি জানিয়েছে ভারত। জব্দ করা হয়েছে ভারতের জাল পাসপোর্ট, আধার কার্ড এবং বাংলাদেশের এনআইডি কার্ড সহ বিভিন্ন
নথিপত্র। তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে অবস্থিত বিমানবন্দরে এক ব্যক্তিকে সন্দেহের বশে গত সোমবার ইমিগ্রেশন পুলিশ আটক করে। পরে তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হলে জিজ্ঞাসাবাদের পর পরিচয় শনাক্ত করে পুলিশ। জানানো হয়েছে, ঢাকা থেকে যাওয়া ওই ব্যক্তির এনআইডি কার্ড অনুযায়ী তার নাম মোহাম্মদ পিন্টু মোল্লা। তার বিরুদ্ধে অনুপ্রবেশ সহ একাধিক মামলা হয়েছে। এর আগে গত 16 নভেম্বর ওই বিমানবন্দরে ওমান থেকে যাওয়া এক নারীকে আটকের পর তাকে অনুপ্রবেশকারী বাংলাদেশি হিসেবে শনাক্ত করে মামলা করেছে পুলিশ। যাচাই বাছাই আর নানা জটিলতায় জুলাই আন্দোলনে আহতদের বেশিরভাগের কাছে এখনও সহযোগিতা পৌঁছতে পারেনি জুলাই স্মৃতি ফাউন্ডেশন। তালিকাভুক্ত 11,300 জনের মধ্যে এখন পর্যন্ত সাহায্য পেয়েছেন 1600 জন। এছাড়া শহীদের তালিকায় থাকা 826 জনের মধ্যে 1/4 পরিবারের কাছে এখনও সাহায্য পৌঁছেনি। ফাউন্ডেশনে জমা হওয়া 109 কোটি টাকার হিসেব দিয়ে সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এসব তথ্য তুলে ধরেন। রিপোর্ট করছেন রকুনুজ্জামান। বুধবার রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের জমা খরচের হিসাব তুলে ধরেন সাধারণ সম্পাদক সার্জিস আলম। জানান, এখন পর্যন্ত তালিকাভুক্ত 826 জন শহীদের মধ্যে 628 শহীদ পরিবারের হাতে সহযোগিতার 5 লাখ টাকা হস্তান্তর করা হয়েছে। এছাড়া 11,300 আহতের মধ্যে ফাউন্ডেশনের সহযোগিতা পেয়েছেন 1601 জন। সংবাদ সম্মেলনে এখন পর্যন্ত বেশিরভাগ আহতদের সহযোগিতা করতে না পারার কারণ তুলে ধরেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। কিছু আহত এমন আসেন, তাদেরকে আপনার ডকুমেন্টস দেখেও বুঝবেন না উনি ওই টাইমে আহত হয়েছেন, তাদেরকে ফিজিক্যালি দেখেও বুঝবেন না আহত হয়েছেন, উনি কাগজ নিয়ে এসেছেন। আমাদের এখানে এমন অনেক ফাইল এসেছে যারা নিজের এখন বানিয়ে আনছে ওইভাবে, বিভিন্ন হসপিটাল থেকে, প্রাইভেট হসপিটাল থেকে ডাক্তারদের সাইন, ইভেন ওই সাইন তারা নীলক্ষেতও বানাচ্ছে, এই প্রুফও আমাদের এখানে আছে। সো আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে যেন আমাদের এই লিস্টটা প্রশ্নবিদ্ধ না হয়। এই মানুষগুলো তখন তাদের জায়গা থেকে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় এই কথাগুলো বলেন যে তারা তাদের এই ফান্ডটা পাচ্ছেন না। এই প্রতিবন্ধকতাগুলো আমরা আমাদের জায়গা থেকে ফেস করি। তবে এমআইএস এর সাথে সমন্বয়ের ফলে এই সমস্যা দ্রুতই সমাধান হবে বলে জানান তিনি। এছাড়া আহতদের ধরন অনুযায়ী সহযোগিতার পরিমাণ বিভিন্ন করার কথাও জানান সার্জিস আলম। হয়তো 2-3 দিনের মধ্যে আর কোনো ব্যাকলগ ফাইল বলতে কিছু থাকবে না। নতুন কেউ যদি আমাদের ফাউন্ডেশনের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসে, ফাউন্ডেশনে আমরা সেটা ভেরিফিকেশন 1 থেকে 2 দিনের মধ্যে করে ফেলতে পারবো। এমআইএস যিনি থাকবে তাকে দিয়ে দিব, উনার হয়তো 1 থেকে 2 দিন লাগবে। অর্থাৎ কেউ ফাইল জমা দিলে আমরা আশা করছি 3 থেকে 4 দিনের মধ্যে উনি ফান্ডটা পেয়ে যাবে। আহতদের কথা বলি, ফাউন্ডেশনে জমা হওয়া 109 কোটি 20 লাখ টাকার মধ্যে 47 কোটি 32 লাখ টাকা খরচের হিসাব তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নতুন বছরের প্রথম দিনে সারা দেশের প্রাথমিক শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। বই পাচ্ছে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা। তবে বই পেতে কিছুটা দেরি হচ্ছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের। নতুন বইয়ের মলাটে তুলে ধরা হয়েছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি। এনসিটিভির চেয়ারম্যান জানান, 20 জানুয়ারির মধ্যে সকল শ্রেণীর বই স্কুলে পৌঁছে দেওয়া হবে। আর শিক্ষা উপদেষ্টা জানান, বই উৎসবের নামে বছরের পর বছর দুর্নীতি অপচয় হয়েছে। গোটা মন্ত্রণালয়ের শুদ্ধি অভিযানের ঘোষণা দিয়েছেন তিনি। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা। আরও জানাচ্ছেন মুবাশির আহমেদ। নতুন বছর নতুন বই, উৎসব মুখর রাজধানীর স্কুলগুলো। সকাল থেকেই প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে স্কুল প্রাঙ্গণে অভিভাবকেরা। এবার প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের প্রায় সব বিষয়ের বই বিতরণ করেছে স্কুলগুলো। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে কিছুটা বিলম্বে, তবে বই পাওয়ার আনন্দ সবার মনেই। আমরা স্কুলে এসেছি, নতুন বই পেয়েছি, অনেক ভালো লাগছে। আমরা বই পাইছি 3টা, বাংলা, অঙ্ক, ইংলিশ। বই এখনো পাইনি, আমরা পাবো, কিন্তু এখন আমরা খুশি। আমার ছোট ভাই বোনরা পেয়েছে, আমরা পাবো। ইংলিশ 40তে বা প্রাথমিক বিজ্ঞান, তারপর হচ্ছে যে ইসলাম শিক্ষা, এটা পেয়ে আমার অনেক ভালো লাগছে। দীর্ঘ সময় পর কোমলমতি শিক্ষার্থীদের এবারের নতুন বইয়ের মলাটে এসেছে বিশেষ পরিবর্তন। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতিকথা তুলে ধরা হয়েছে সব বইগুলোর মলাটে মলাটে। পাঠ্য বইয়ের অভ্যন্তরীণ বিষয়েও পরিবর্তন আনা হয়েছে বলে জানান শিক্ষকেরা। কিছুটা পরিবর্তন হয়েছে, যেখানে প্রায়োরিটি পেত হচ্ছে আপনার শেখ মুজিবুর রহমানের জীবনী, আত্মজীবনী, যেটা
সেটা একটু আসে নাই। নীতিবাক্যরও কিছু চেঞ্জ এসেছে। আর ভিতরে আপনার দেশ সম্পর্কে যেগুলো সবই ঠিক আছে। রিক্সা চালক বা মুগ্ধ এরা দিচ্ছে, বা আপনার ওই যে মারা গেল প্রথম আবু সাইদ, ওর ছবিটা আসছে। অন্যবার তো 5 পর্যন্ত প্রথম দিনই দিতাম, কিন্তু এবার তো আসলে প্রেক্ষাপটে বই হয়তো আসতেছে, দিব আমরা হয়তো অল্প সময়ের মধ্যে দিতে পারবো। তবে বছরের প্রথম দিনে দেশের সব জেলা ও অঞ্চলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বই উৎসবের নামে বছরের পর বছর দুর্নীতি অপচয় হয়েছে উল্লেখ করে দ্রুতই এসব সমস্যা সমাধান করতে গোটা মন্ত্রণালয়ে শুদ্ধি অভিযান পরিচালনার ঘোষণা দেন তিনি। কেউ সন্দেহের ঊর্ধ্বে না, বাইরের ব্যবসায়ীরা হোক, মজুদদাররা হোক, সিন্ডিকেট হোক, যেই হোক। এই জন্যই বলছি আমি কাউকে এখন দোষারোপ করছি না। এদিকে বই ছাপানোর কাজ দেরিতে শুরু করা ও শিক্ষা কার্যক্রমে পরিবর্তন আনায় বই বিতরণে কিছুটা বিলম্ব হচ্ছে জানিয়ে আগামী 20 জানুয়ারির মধ্যে সকল শ্রেণীর বই স্কুলে পৌঁছে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান। জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই, 10 তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় 8টি বই এবং 20 তারিখের মধ্যে সকল বই যাবে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, লেখাপড়া না করে দেশ শাসন করতে গেলে আওয়ামী লীগ যে ভুল করেছে আবার সেই ধরনের ভুল করার সম্ভাবনা থেকেই যাবে। নরসিংদীর পলাশে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের তিনি নিয়মিত লেখাপড়া করার পরামর্শ দিয়ে বলেছেন, তোমরা ক্লাসরুমে ছিলে থাকবে, কাজেই শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরে যাবার আহ্বান জানান তিনি। লেখাপড়া না করলে সুনাগরিক হওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি। আগামীর ভবিষ্যৎ এবং আগামীর পৃথিবী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হয়ে আছে বলেও তিনি জানান। এর আগে পলাশ উপজেলা কেন্দ্র শহীদ মিনার মাঠ থেকে পলাশ উপজেলা ছাত্রদল শোভাযাত্রা বের করে। একটি শপথ, এদেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে হবে। তোমরা ক্লাসরুমে ছিলে, তোমরা ক্লাসরুমে আছো, তোমরা ক্লাসরুমে থাকবে। লেখাপড়া নিয়মিত ভাবে করতে হবে, কেননা লেখাপড়া না করে তোমরা কিন্তু সঠিক নাগরিক হিসাবে গড়ে উঠতে পারবে না। তাহলে তোমরা এই দেশ শাসন করতে গেলে আওয়ামী লীগ যে ভুল করেছে আবার সে ধরনের ভুল করার সম্ভাবনা থেকে যাবে। ফ্যাসিবাদের দোসর আর ফ্যাসিবাদ বিরোধী বলে দেশে নতুন করে বিভাজন সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেলে রাজধানীতে র্যালি এবং পথসভা করেছে দলটি। বিজয়নগর দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি কাকরাইল মোড় হয়ে পুরানা পল্টন মোড় প্রদক্ষিণ করে। র্যালিতে জি.এম. কাদের, মুজিবুল হক চুন্নু, রুহুল আমিন হাওলাদার সহ জাপা নেতারা এতে অংশ নেন। জাপা চেয়ারম্যান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জাতীয় পার্টির নেতা কর্মীরা অংশ নিয়েছে, তারপরও জাতীয় পার্টিকে শেখ হাসিনার দোসর বলা হচ্ছে। জি.এম. কাদের বলেন, ছাত্র জনতাকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের বিচার চায় জাতীয় পার্টি, তবে বিচারের নামে প্রহসন হলে দেশের মানুষ তা মেনে নেবে না। বিভিন্নভাবে আমাদের মামলা মোকদ্দমাগুলো দেওয়া হচ্ছে এবং যেভাবে এগুলোকে হ্যান্ডেল করার কথা বলা হচ্ছে, তাতে আমাদের আশঙ্কা হয় যে কথাটি উনি বারংবার বলছেন যে যারা ফ্যাসিবাদের দোসর এবং যারা ফ্যাসিবাদ তাদেরকে নির্মূল করাটাই হলো বাংলাদেশের একমাত্র সমাধান। তার মানে দেশের 50% লোককে ওনারা নির্মূল করতে চাচ্ছেন। এটা কি এই জন্যই কি এই মামলা, এই জন্য কি ব্যবহৃত হবে এই দেশের অর্ধেক মানুষকে কারাগারে নিয়ে রেখে তারপরে এক এক করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা? এটা কিন্তু পাকিস্তান আর্মি 71-এ তারা করবার চেষ্টা করেছিলেন। তারা বলে পোড়ামাটি চাই, লোক চাই না, কিন্তু পারেননি। নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় উদযাপন হচ্ছে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে জেলা ছাত্রদল সহ অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা। সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে আম্বরখানায় গিয়ে শেষ হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর জেলা কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি হয়েছে। কেডি ঘোষ রোডে অবস্থিত বিএনপি কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
নানা আয়োজনে দিবসটি উদযাপন হচ্ছে বিভাগীয় শহর বরিশালে। নগরীর সদর রোডে অবস্থিত জেলা ও মহানগর বিএনপির কার্যালয় চত্বরে আলাদাভাবে সমাবেশ করে জেলা ও মহানগর ছাত্রদল। বগুড়ায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে ছাত্রদলের বিভিন্ন কলেজ, উপজেলা, পৌর, ইউনিয়ন ইউনিটের নেতাকর্মীরা শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে সমবেত হয়। দুপুরে এখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জের ২৫০০-এ উদযাপন হয়েছে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। খাগড়াছড়িতে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে গিয়ে শ্রদ্ধা জানায়। হবিগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরে একটি আনন্দ র্যালি বের হয়। এটি শহর ঘুরে পরে সমাবেশ করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। এর আগে হয় সমাবেশ। দিবসটি উপলক্ষে জয়পুরহাটে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। ছিল রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা। মেহেরপুরে বোসপাড়ায় অবস্থিত বিএনপি অফিসের সামনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আবু। র্যালিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন। নেত্রকোনায় ছোট বাজারের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সূচনা করে জেলা ছাত্রদল। নীলফামারীতে নানা আয়োজনে উদযাপন হয়েছে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ২০২৫ সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। নতুন বছরেই বিগত ১৬ বছরের অপকর্মের বিচারের কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন তাজুল ইসলাম। এই সময় তিনি জানান, মূল ভবনে প্রধান বিচারপতির সম্মতির পরে বিচারিক কাজ শুরু হবে। বিগত আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে তার সকল বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। জুলাই আগস্টের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় দায়িত্ব, রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তবে ট্রাইব্যুনালের বিচার কাজ এগিয়ে নেবে। এদিকে ৫ আগস্টে চানখারপুলে ৫ জনকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশের কনস্টেবল সুজনকে ১২ জানুয়ারি হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ২০২৫ হবে বিচারের বছর এবং আমরা চেষ্টা করব ২০২৫ সালের মধ্যে এই বিচার প্রক্রিয়াগুলোর একটা শুভ সমাপ্তি ঘটানোর জন্য। কিন্তু এটা কোনো সুনির্দিষ্ট ডেডলাইন নয় যে আমরা একেবারে এই সময়ের মধ্যে করে ফেলব। তা আমরা আপনাদেরকে আগে যে আশাবাদ ব্যক্ত করেছি সেই আশাবাদ থেকে আমরা সরিয়ে আসিনি, সেটার মধ্যে আমরা আছি। আমরা আশা করছি এই বছর বিচারের বছর হবে। সারা দেশে বাড়ছে শীতের দাপট। শীতের তীব্রতা আরও বেড়েছে উত্তরের জেলাগুলোতে। মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষেরা অনেক জায়গায় জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে দুদিন ধরে দেখা মিলছে না সূর্যের। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। উত্তরের জেলা রংপুরে তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। মেঘলা আকাশে দিনভর ঢেকে থাকছে সূর্য। বুধবার সকাল থেকে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, বেড়েছে কুয়াশা। এমন পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক কাজকর্মে বিরূপ প্রভাব পড়েছে। এদিকে গাইবান্ধায় কনকনে ঠান্ডা বাতাস আর কুয়াশায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলে না। সড়ক ও মহাসড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শীতে গরম কাপড় না থাকায় কষ্টে জীবনযাপন করছে দরিদ্র মানুষ। এত বেশি শীত পড়েছে যে আমরা বার হতে পারতেছি না। দুই একজন বার হচ্ছে, তাও মনে করেন চাদর না গাউট দিয়ে বার হচ্ছে। আজকে বয়স্ক লোকের জন্য খুব একটু সমস্যা দাঁড়াইছে। ঠাকুরগাঁওয়ে টানা ৩ দিনের শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। হিমেল বাতাস, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা আর সাথে হালকা কুয়াশা বৃষ্টি চলছে।
খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে অনেকে। ঠান্ডা চোদনে কি করবেন, কিন্তু কোনো উপায় নাই, পেটে দায়ে বেড়াইছি সকালবেলা। ঠান্ডা অনুভূতি ফিল হচ্ছে। এইভাবে প্রাইভেট চাইতে আমাদের মজাও লাগে, আবার কিছু কষ্টও হয়। চুয়াডাঙ্গায় কমেনি শীতের তীব্রতা, ঠান্ডা বাতাসে দিশেহারা হয়ে পড়ছে সাধারণ মানুষ। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় বিপর্যস্ত দেশের সর্বদক্ষিণের জেলা সাতক্ষীরার জনজীবন। তীব্র শীতে কষ্ট বেড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের। শীতের তীব্রতা ক্রমেই বেড়ে চলেছে কুড়িগ্রামে। শীতবস্ত্রের অভাবে কষ্টে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষ। বেশ কষ্টে জেলার চর ও দ্বীপচরের বাসিন্দারাও। জেলার হাসপাতালগুলোতে বেড়েই চলেছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্তরা। 2 দিন সূর্যের দেখা নেই উত্তরের আরেক জেলা নীলফামারীতে। চরম বিপাকে অসহায় গরিব মানুষ। জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার সাথে দমকা বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ। শীতজনিত রোগের কারণে হাসপাতালে দিন দিন বাড়ছে শিশু রোগীর সংখ্যা। শীতে বিপর্যস্ত লালমনিরহাটের জনজীবন। ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাস্তাঘাট, ফসলের মাঠ। ঘন কুয়াশায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সোশ্যাল ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবিলম্বে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী কর্মকর্তারা। বুধবার রাজধানী মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন ব্যাংকটির চাকরিচ্যুত কয়েকশো কর্মকর্তা। আন্দোলনকারীরা দাবি জানান, সোশ্যাল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ যৌক্তিক কোনো কারণ ছাড়াই সম্পূর্ণ অনৈতিকভাবে তাদেরকে জোরপূর্বক চাকরিচ্যুত করেছে। মাস 6 চাকরি করার পরও কোনো নোটিশ ছাড়াই 672 জনকে ইমেইলের মাধ্যমে ছাঁটাই করা হয়েছে বলে দাবি করেন তারা। তবে ব্যাংক কর্তৃপক্ষের দাবি, চট্টগ্রামের প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠী এসএলএমের মদতপুষ্ট লোকজন সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে তাদের নিয়োগ দিয়েছিল। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই অবৈধ উপায়ে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই নিয়োগ যাচাই বাছাই করে 579 জনের নিয়োগ বাতিল করেছে বর্তমান পরিচালনা পর্ষদ। চাকরিচ্যুত এসব কর্মকর্তার পুনর্বহালের আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে এসআইবিএল কর্তৃপক্ষ। বছরের প্রথম দিনেই রক্তাক্ত হলো আমেরিকা। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে একটি জনপ্রিয় পর্যটন এলাকায় ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দিয়ে অন্তত 10 জনকে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছে আরও কমপক্ষে 35 জন। নিউ অরলিন্স কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন বছর উদযাপন করতে শহরের জনপ্রিয় ফ্রেঞ্চ কোয়ার্টার এলাকায় জড়ো হয় বহু মানুষ। স্থানীয় সময় দুপুর 3:15টার দিকে দ্রুত গতির একটি গাড়ির ভিড়ের মধ্যে উঠিয়ে দিলে পিষে যায় বহু মানুষ। পরে গাড়ি থেকে নেমে এলোপাথারি গুলি চালায় চালক। সে সময় তাকে লক্ষ্য করে পুলিশ গুলি চালালে পাল্টা গুলি ছুড়ে সেও। হামলার পর পালিয়ে যায় সে। হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। কে এবং কেন এই হামলা চালিয়েছে তা এখনও জানায়নি পুলিশ। নিউ অরলিন্স কর্তৃপক্ষ একে সন্ত্রাসী হামলা বললেও তা নাকচ করে দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। এই হামলা ইচ্ছাকৃত বলে উল্লেখ করেছে তারা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অধিবাসীদের এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন নিউ অরলিন্স কর্তৃপক্ষ। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। কোনো হঠকারিতার কারণে গণ অভ্যুত্থানের সাফল্য যাতে ব্যর্থ না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। দেশে আবার নতুন করে চক্রান্ত শুরু, দ্রুত নির্বাচন দেওয়ার দাবি মির্জা ফখরুলের। জুলাই বিপ্লবের ড্রাফটিং শুরু হবে শিগগিরই। সংস্কার শেষে নতুন বছরে নির্বাচনের রোডম্যাপ দেয় সরকারের চ্যালেঞ্জ জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। নতুন বছরের অগ্রাধিকার যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন। জুলাই গণ অভ্যুত্থানের 628 শহীদের পরিবার আর 1628 জন আহতকে আর্থিক সহায়তা প্রদান জানিয়েছেন সার্জিস আলম। ব্যয় 47 কোটি 32 লাখ টাকা। নতুন বই পেল কোমলমতিরা। বই উৎসবের নামে হয়েছে ব্যাপক দুর্নীতি। গোটা মন্ত্রণালয়ের শুদ্ধি অভিযানের ঘোষণা শিক্ষা উপদেষ্টার।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavision news, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকে সবাইকে ধন্যবাদ।